ওকে, আমি একটা উইন্ডো শেয়ার করছি। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো আমার কম্পিউটারে হাতে লেখা খুব ভালো নয়, এমনিতেও খুব ভালো নয়, তো সেটাকে একটু ইগনোর করার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে আমি বলে দেবো কি লিখেছি। যেটা জিনিস আমি একটা বলতে ভুলে গিয়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে টর্শনের যে থিওরিটা সেটা হয়তো একটু রিভাইজ করা তোমাদের দরকার ছিল। এবার যেহেতু সেটা বলে উঠতে পারিনি, তাই এখন বলে দিচ্ছি যে এখানে কিছু এক্সপ্রেশন আমি ধরে নিয়েই এগোবো, না হলে টর্শনের ডেরিভেশন গুলো এখানে করতে গেলে আমার পক্ষে এক্সপেরিমেন্ট সম্পর্কে বলা বা অ্যাডিশনাল যে জিনিসগুলো হয়তো ইউজি লেভেলের টেক্সট বইতে থাকে না সেটা বলা একটু ডিফিকাল্ট হবে। তো সেই জন্য আমি বলছি যে দুটো বই অ্যাজ রেফারেন্স তোমাদের লাগবে, ঠিক আছে? এবং এমতো অবস্থায় তোমরা পিডিএফও হয়তো পেয়ে যাবে অনলাইন, কারণ এখন তো বাইরে বেরিয়ে বই কেনা সম্ভব না। তাহলে দুটো বই, একটা হচ্ছে বেসিক টেক্সট বুক এলিমেন্টস অফ স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। আমি সাজেস্ট করবো টিমোশেঙ্কো আর ইয়াং এর বইটা দেখতে। এই বইটা কেন, একটু ভালো করে শোনো। এই বইটা হচ্ছে টর্শনের যে থিওরিটা, মানে যে ইকুয়েশন গুলো আমরা ইউজ করবো টু আন্ডারস্ট্যান্ড এনিথিং রিগার্ডিং দিস এক্সপেরিমেন্ট, সেই সেই থিওরিটা বোঝবার জন্য আমাদের এই বইটা দরকার। আর 2 নম্বর যে বইটা বলেছি, এই বইটা ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর দিস ক্লাস, হুইচ ইজ এ সেশনাল ক্লাস। এবার এই বইটা মেকানিক্যাল মেটালার্জি বাই ডিটার, এই বইটাতে সম্পর্কে যেটা বলার, এই বইটা মানে এই থিওরি গুলো আরো ডেপথে অ্যানালিসিস করে, শুধু তাই নয়, এরা যেটা করেছে, মানে এই বইটাতে যেটা করেছে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ধরে ধরে, মানে আমরা তো একটা টর্শনের থিওরি করি আর আমরা একটা এক্সপেরিমেন্ট করি যখন, তো সেখান থেকে আমরা কি কি জানতে পারি, ঠিক আছে, সেটা সেই নিয়ে একটা ডিটেল অ্যানালিসিস করেছে। এবং সেটা এই বইটাতে তুমি ডিফারেন্ট চ্যাপ্টার পাবে ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট নিয়ে। তোমাদের সিলেবাসে তোমরা এই সেমিস্টারে যা করেছো বা করবে এবং পরের সেমিস্টারে যা করবে, সেই প্রত্যেকটা এক্সপেরিমেন্টই এই বইটার একটা একটা করে পার্ট। এবং এই বইটাতে হচ্ছে যে ওই এক্সপেরিমেন্ট গুলো তোমার হচ্ছে মানে আলাদা আলাদা চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে। মানে ইফ ইউ টেক দিস বুক, দেয়ার উড বি আ সেপারেট চ্যাপ্টার ফর টর্শন টেস্ট। এটা কি বোঝা গেল কেন এই বইটার কথা বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার স্যার 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 লেখকের নামটা বুঝতে পারছি। ডিটা DIETER, না স্যার ওটা না, ওর আগেরটা। টিমোশেঙ্কো এন্ড ইয়াং। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এইটা বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। আচ্ছা, তো টর্শন টেস্ট ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়ালে হতে পারে। প্রথম পয়েন্ট আমি ওটাই লিখেছি যে ডাক্টাইল মেটেরিয়ালেও হতে পারে, ব্রিটল মেটেরিয়ালেও হতে পারে। ডাক্টাইল মেটেরিয়ালের ক্ষেত্রে আমি মাইল্ড স্টিলের কথা লিখেছি, আর ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে কাস্ট আয়রনের কথা লিখেছি। বাট দেয়ার ক্যান বি এনি আদার ডাক্টাইল অর ব্রিটল মেটেরিয়াল। পার্টিকুলারলি আমরা যদি এই এক্সপেরিমেন্টটা ল্যাবে করতাম, তাহলে আমরা মাইল্ড স্টিলের উপর এক্সপেরিমেন্টটা করতাম, শুধুমাত্র একটা ডাক্টাইল মেটেরিয়ালের উপরে এবং মাইল্ড স্টিলের একটা রডের উপরে আমরা করতাম। এবং যখনই we are talking about different types of material, then another thing comes in parallel is the failure mode, because these two types of materials, they have different failure modes. For example, a ductile material, if you recall, a ductile material is weaker in shear. Okay, so ductile material fails by shear. Okay, on the other hand, the brittle material fails anywhere where the tensile load is maximum. Okay, so the mode of failure for ductile material is by shear, and for brittle material the mode of failure is tensile.
ঠিক আছে? অ্যান্ড তারপরে আমি যে পয়েন্টটা লিখেছি, which is about the stress distribution, but we'll talk about few more things and then we'll come to stress distribution. First thing, why torsion test? আমরা torsion test করবো কেন? ঠিক আছে? So you have done tensile test. Tensile test is like the most basic test that you can perform on a metallic material or any other material to understand the mechanical behavior, okay, or to determine mechanical properties. Mechanical properties as in Young's modulus, okay. তো তুমি যদি টেনসাইল টেস্ট করো, তুমি পাবে হচ্ছে Young's modulus, yield stress in tension, ultimate stress in tension, fracture strain, ঠিক আছে? এই প্রত্যেকটি প্রপার্টিরই ডিফারেন্ট মিনিং আছে। যেমন this quantity is the ratio stress to strain, okay. Now even in viva or any other test, if you mention what is Young's modulus, okay, so this quantity is Young's modulus, that very same Young's modulus, also known as the modulus of elasticity, okay. এই মডুলাস অফ ইলাস্টিসিটি কি? Modulus of elasticity, the thing is within a very আমি যদি একটা মেটালের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখি, ওকে, যেখানে ধরে যাক আমি ফর এক্সাম্পল তার নর্মাল স্ট্রেস আর নর্মাল স্ট্রেনের কার্ভ দিচ্ছি, এই যে সিম্বলটা ইউজ করছি এটা হচ্ছে সিগমা, আর এই যে সিম্বলটা ইউজ করছি এটা হচ্ছে এপসিলন, ঠিক আছে? যখন তুমি একটা গ্রাজুয়েশনের কোর্স করছো, আমরা এই রকম ভাবে স্ট্রেস আর স্ট্রেন দুটো অ্যাক্সিসে লিখি না, ঠিক আছে? এরকম ভাবে আমরা লিখি না, আমরা সেটাকে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? কারণ প্রথমত হচ্ছে যে বিষয়টা শুধু স্ট্রেস বা স্ট্রেন নয়, স্ট্রেসটা আইদার নর্মাল স্ট্রেস অথবা শিয়ার স্ট্রেস, এন্ড স্ট্রেনটাও তাই, ইট ক্যান বি নর্মাল স্ট্রেন এন্ড শিয়ার স্ট্রেন। এই সিম্বলটা হচ্ছে ছোট হাতের গামা, আর এটা হচ্ছে টাউ, ওকে। So this is sigma and this is epsilon. এইরকম ভাবে আমরা স্ট্রেস আর স্ট্রেনকে রিপ্রেজেন্ট করি, এবং একটা মেটালিক মেটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন কার্ভটা হয় মোটামুটি এই রকম একটা কিছু, ঠিক আছে? এবং এই যে পোর্শন এক্সটেন্ডেড পোর্শন যেটা, ঠিক আছে, এই একটা শুরুতে একটা লিনিয়ার পার্ট এবং তারপর একটা এক্সটেন্ডেড পোর্শন, এই এক্সটেন্ডেড পোর্শনটা কতটা হবে সেটা ডিপেন্ড করে মেটালটা কতটা ডাকটাইল অথবা কতটা ব্রিটল। যত বেশি ডাকটাইল তত বেশি এই এক্সটেন্ডেড পোর্শনটা, or for that matter তুমি বলতে পারো এই যে স্ট্রেনটাতে ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার স্ট্রেন, that is the measure of your ductility of the material, okay. এবার সেটা তো হচ্ছে দিস এই যে এই পার্টটা কিছুটা লিনিয়ার এবং তার পরের পার্টটা হচ্ছে নন লিনিয়ার, একটা পার্ট হচ্ছে স্ট্রেট লাইন এবং তার পরের পার্টটা হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? এবং এই নন লিনিয়ারিটি more or less happens after a certain stress, সেই স্ট্রেসটা হচ্ছে yield stress, more or less। এখানে অনেক কিছু আছে, যেমন একটা ইলাস্টিক লিমিট আছে, একটা প্রপোর্শনাল লিমিট আছে, একটা আপার ইল্ড পয়েন্ট আছে, একটা লোয়ার ইল্ড পয়েন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই স্ট্রেস গুলো খুবই কাছাকাছি এবং তুমি মোটামুটি ভাবে সবকটাকে ধরে ক্লাব করে এটা বলে দিতে পারো যে যে মুহূর্ত থেকে স্ট্রেস স্ট্রেন কার্ভটা লিনিয়ারিটি হারাচ্ছে, সেই মুহূর্ত থেকে স্ট্রেস স্ট্রেন কার্ভটা is not perfectly elastic, is no longer elastic rather, ঠিক আছে? বাট স্যার গামা ওয়াইটা যেখান থেকে বললেন না ওখানটা আরেকবার প্লিজ স্যার রিপিট করুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই সিম্বলটা is not gamma, this is sigma, this represents normal stress, okay, sigma is normal stress, আর tau হচ্ছে shear stress।
Equivalently, this is shear strain and this is normal strain. ঠিক আছে? So sigma y or the yield point may be taken as that value of stress, okay, or beyond which the material starts having plastic deformation. ঠিক আছে? আর 2 নম্বর যেটা আমরা বলতে পারি যে within মানে this sigma y marks the elastic limit. ঠিক আছে? যদিও sigma y is not exactly the elastic limit, but the two stresses are very close and you can consider sigma y to be the elastic limit. That means the limit up to which the material behaves like linear elastic material. Okay. Or in other words, it behaves like a Hookean material. Okay, so it follows Hooke's law, which is stress is proportional to strain. Okay, and the constant of proportionality is the Young's modulus, so-called Young's modulus or modulus of elasticity. Okay, এবং এই স্ট্রেনের ভ্যালুটা কিন্তু খুবই কম, of the order of 10 to the power minus 3. ঠিক আছে, কিন্তু এখানে বোঝানোর জন্য বোঝানো হয়েছে, মানে বোঝানোর জন্য লেখা হয়েছে এরকম ভাবে, ইট শোজ যে ইট বেসিক্যালি শোজ আ রেট। তুমি যদি 1 ইউনিট স্ট্রেন যাও এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ উইল বি মুভিং বাই আ ডিসটেন্স অফ ই। ঠিক আছে, কিন্তু টু বি ফ্র্যাঙ্ক দিস অ্যাকচুয়াল ডিসটেন্স ইজ মাচ লেস দ্যান 1। ওকে, এটা শুধুমাত্র একটা রেট বোঝানোর জন্য বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে প্রতি ইউনিট স্ট্রেনেতে তোমার কত স্ট্রেস হচ্ছে, বেসিক্যালি দ্য রেশিও অফ দ্য স্ট্রেস টু স্ট্রেন। ঠিক আছে, এইটা হচ্ছে ইয়ংস মডুলাস। এবার একটা টেনসাইল টেস্ট করলে আমরা জানি ইয়ংস মডুলাস হচ্ছে মেটেরিয়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, সবচেয়ে বেসিক প্রপার্টি রাখে। এটা না জানলে বাকিগুলো জানার কোনো মানেই হয় না, তুমি কোনো রকম ডিজাইন কোনো কিছু করতে পারবে না। তারপরে ইল্ড স্ট্রেসের প্রসঙ্গ আসে যখন তুমি ফ্যাক্টর অফ সেফটি এন্ড এনিথিং ডিজাইন করতে চাও, যে ওয়ার্কিং স্ট্রেস এত হবে, তাহলে ওয়ার্কিং স্ট্রেসটাকে কতর মধ্যে রাখতে হবে এটসেট্রা, তার জন্য আসে। আলটিমেট স্ট্রেস কাকে বলে? আলটিমেট স্ট্রেস হচ্ছে এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, তার ম্যাক্সিমাম পয়েন্ট। ঠিক আছে, হোয়াট ডাজ দিস মার্ক? ইউ সি দিস স্ট্রেস ইজ নর্মাল ফোর্স। আমি এই নর্মাল কথাটা কিন্তু বারবার বলছি, এটা বলতে যদি ভুল করো ভাইভাতে একটা নাম্বারও দেবো না। আর this is U by L, so strain being the change in length per unit length, and this is the the applied force that is causing that change in length per unit area. Okay, তো এটা এই যে হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেটা রিপ্রেজেন্ট করে মেটেরিয়ালটার ম্যাক্সিমাম লোড বিয়ারিং ক্যাপাসিটি। So this quantity is known as the strength of the material. So when you study strength of materials, okay, from any textbook, the strength that we are referring to is sigma u, the highest point on the stress strain diagram, or the so-called ultimate tensile strength. Okay, এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো মনে রাখার চেষ্টা করুন। এবার এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু আর চলবে না, বড় হয়ে গেছে, এগুলো 11-12 চলে, এই রিপ্রেজেন্টেশন কিন্তু আর চলবে না। ঠিক আছে, আচ্ছা এই যে হলো একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হলো, ঠিক আছে, তেমনি আমি যদি টাও ভার্সেস ওয়াই প্লট করি, ঠিক আছে, মানে আমি শিয়ার স্ট্রেন অ্যাপ্লাই করলাম, মানে নর্মাল স্ট্রেন আমি কিভাবে অ্যাপ্লাই করি, ধরা যাক আমার কাছে এরকম একটা বার আছে, তার এদিকে আর এদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এইভাবে আমি নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করি। ঠিক আছে, বা এদিকে আর এদিকে আমি হচ্ছে ইউ ডিসপ্লেসমেন্ট দিলাম, তাতে করে নর্মাল স্ট্রেন তৈরি হবে। এখনো অনেকে জয়েন করছে, দ্যাট উড বি নর্মাল স্ট্রেন। ঠিক আছে, আর শিয়ার স্ট্রেন আমি কিভাবে দেবো, ধরা যাক এরকম একটা ব্লক ছিল, ঠিক আছে, সেটা একটা মেজের উপর রেস্ট করছে, তাকে আমি এরকম ভাবে ডিসপ্লেসমেন্ট দেবো। যদি ডিসপ্লেসমেন্টটা এরকম ভাবে দিই, তাহলে ব্লকটা তাসের ডেকের মতো, অত সহজে হয়তো নয়, বাট ইভেনচুয়ালি তাসের ডেকের মতো it would start moving horizontally. Okay, স্যার আমি একটা ক্লাসে আছি, একটু পরে কল করছি। Okay, so this thing moves horizontally. Okay, so shear strain is basically এই লেন্থটা, এগেন এটাকে আমি এল বললাম, আর এই যে ডিসপ্লেসমেন্টটা হলো এই সারফেসটা which is u, shear strain কে তুমি ধরতে পারো this u by l। এখনো কে জয়েন করছে?
ওকে, U/L, এই ইউ আর এই ইউ কিন্তু আলাদা। এটা নর্মাল স্ট্রেনের ক্ষেত্রে হয়েছিল, এটা শিয়ার স্ট্রেনের ক্ষেত্রে হচ্ছে। এবার একটা জিনিস বলা যায় যে এই যে শিয়ার স্ট্রেনটা যদি খুব ছোট হয়, so and if this angle is theta, okay, so this quantity is essentially tan theta, right? U/L is tan theta, and in the limit tan theta tends to 0, theta tends to tan theta, অথবা the limit theta is really small। সাধারণত মেটালের ক্ষেত্রে আমরা খুব ছোট স্ট্রেন নিয়ে কাজ করি, মানে আমি যদি ইলাস্টিক পার্টটা ধরি at least, so this theta would be really small, then this theta tends to gamma, okay, so আমরা এটাকে থিটা দিয়ে লিখি না, আমরা ডাইরেক্টলি এটাকে গামা দিয়েই লিখি। ওকে, মানে আমরা এই অ্যাঙ্গেলটাকেও আমরা বলি হচ্ছে গামা। ওকে, সো এই অ্যাঙ্গেলটাকে আমরা গামাই বলি। ওকে, সো so this angle as well as this ratio, they are basically the same, they are both gamma। এইটা হচ্ছে shear strain। এর আমি এটা করবার জন্য আমাকে যতটা ফোর্স এক্স ডিরেকশনে দিতে হচ্ছে, ধরো এটা তো এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, ঠিক আছে, যতটা ফোর্স আমাকে এক্স ডিরেকশনে দিতে হচ্ছে, দ্যাট ফোর্স পার ইউনিট এরিয়া, যতটা ফোর্স আমাকে ইউনিট এরিয়ার উপর দিতে হচ্ছে, ধরো এই সারফেসটা, টপ সারফেসটার উপরে ইউনিট এরিয়ার উপর আমার যতটা ফোর্স দিতে হচ্ছে, ঠিক আছে, দ্যাট বেসিক্যালি গিভস মি দ্য শিয়ার স্ট্রেস। এবার এই শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেন যদি আমি কোনোভাবে প্লট করতে পারি, ওকে, so I get equivalent type of material properties, so I'll be getting an yield stress in shear, also the so-called shear modulus। shear modulus কে আমরা লিখি হচ্ছে G দিয়ে। shear modulus কে আমরা লিখি G দিয়ে। ওকে, so we call it shear modulus also known as modulus of rigidity। এই নামগুলো কিন্তু খেয়াল রাখবে, মানে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ মডুলাস অফ রিজিডিটি, ওকে, দ্যাট উড বি the statement should be the modulus of rigidity is also known as the shear modulus, okay, which is the ratio of the shear stress to shear strain within the elastic limit। এটা কি বোঝা গেল? আমাকে এটা একটু কনফার্ম করতে হবে, এটা বোঝা গেল কি? মানে আমি আমার এক্সপেরিয়েন্স হচ্ছে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, আমার এক্সপেরিয়েন্স হচ্ছে আমি যখনই কাউকে বলেছি, কোনো ভাইবা, গ্র্যান্ড ভাইবা ইনক্লুডিং, যে হোয়াট ইজ মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে, দ্য আনসার আই গট ওয়াজ স্যার স্ট্রেস বাই স্ট্রেন। মানে কোন স্ট্রেস, প্রথম কথা। 2 নম্বর কথা, ডু ইউ রেকগনাইজ দ্য মডুলাস অফ রিজিডিটি অ্যাজ দ্য শিয়ার মডুলাস, ওকে, or for that matter do you recognize modulus of elasticity as Young's modulus? Okay, নামগুলো কেন রয়েছে, ঠিক আছে, মানে নামগুলোর মানে কি যথাযথ সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, বাট পিপল ডু রেকগনাইজ দিস কোয়ান্টিটিস উইথ দোজ নেমস। ওকে, যেমন ইয়ংস মডুলাস কি ইয়ংস মডুলাস না বলে অন্য কিছু বলাই যেত, কিন্তু বলে না তো, কিন্তু যখন সেটা বলে তাহলে সেটা সেই কোয়ান্টিটিটা কি, দ্যাট ইউ should be able to define। So even if I ask you what is Young's modulus, your answer cannot be it is stress by strain. It is the ratio of the normal stress to normal strain within elastic limit। ঠিক আছে স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার আপনার। আমি এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করছি না। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে আমরা যেমন টেনসাইল টেস্ট করে টেনসাইল প্রপার্টি গুলো বা নর্মাল স্ট্রেস স্ট্রেনের প্রপার্টি গুলো বার করতে পারি, মেটেরিয়ালের নর্মাল স্ট্রেস স্ট্রেনের ক্ষেত্রে যে বিহেভিয়ার গুলো সেগুলো প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে, বা আইডেন্টিফাই করতে পারি কোয়ান্টিটি গুলো,
তেমনি তার শিয়ার বিহেভিয়ারটা আইডেন্টিফাই করতে গেলে আমাকে করতে লাগে হচ্ছে টরশন টেস্ট। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, বইয়ের নামগুলো তোমরা লিখে নিয়েছো? এনিওয়েজ এইটা তো আমি রেকর্ড এগুলো কি অনলাইনে পিডিএফ পাবো স্যার? আমার আমি কাছে আশা টিমো করছি রিপোর্ট আছে, আমি দিয়ে দিয়েছিলাম। পেয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা ইন্দ্রজিৎ, তোমার আওয়াজ খুব কম আসছে, স্যার শুনতে পাচ্ছেন না হয়তো। হ্যাঁ কি বললে? লাস্ট পার্ট বলতে কোন জায়গাটা? শুনতে পেলাম না, কি বললে? লাস্ট পার্ট বলতে কোন জায়গাটা? আমি শেষের দিকে যেটা বললাম সেটা হচ্ছে যে ডেফিনেশনটাকে প্রপারলি দিতে, ঠিক আছে, খেয়াল রাখতে। কোনো মডুলাস বললেই দ্যাট ক্যানট সিম্পলি বি স্ট্রেস টু স্ট্রেন, হুইচ টাইপ অফ স্ট্রেস এন্ড হুইচ টাইপ অফ স্ট্রেন সেটা একটু মেনশন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার যেটা করার সেটা হচ্ছে স্যার স্যার একটু হ্যাঁ। স্যার একটা জিজ্ঞাসা করছি স্যার, যখন ইয়ং মডুলাস বলা হবে, আমি যদি হ্যাঁ। উইদিন ইলাস্টিক লিমিট, এটা একটা হ্যাঁ। রেশিও যে টেনসাইল স্ট্রেস বাই টেনসাইল স্ট্রেন, এটা কি ভুল হয়ে যাবে বলাটা? না, ভুল হবে না, কিন্তু এই কথাটা মধ্যে রাদার ভুল হবে। কি ভুল হবে সেটা বলছি শোনো। এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দেখছো তো? এটাকে যদি আমি এদিকে এক্সটেন্ড করি, কোন দিকে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট মানে স্ট্রেস নেগেটিভ, স্ট্রেন নেগেটিভ, নর্মাল স্ট্রেস স্ট্রেন। তাহলে নেগেটিভ বলতে কি বোঝাবে? নট টেনসাইল বাট কম্প্রেসিভ। ওই কম্প্রেসিভ সাইডটারও উইদিন ইলাস্টিক লিমিট রেশিওটা কিন্তু সেম। তার মানে ইটস নট টেনসাইল অর কম্প্রেসিভ, ইট ইজ আ নর্মাল স্ট্রেস টু নর্মাল স্ট্রেন। বোঝা গেল? ওকে, হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে যেটা করতে হবে, এই স্ক্রিনটা একটু মুছতে হবে। স্যার বলছি, এই রেকর্ডিংটা স্যার আমরা পেতে পারি? রেকর্ডিংটা তোমাদের দেওয়ার জন্যই করা, আমার কোনো শখ নেই নিজের জন্য রাখা পার্সোনালি। আর আরো একটা বিষয় হচ্ছে যে এখানে রেকর্ডিংটা করা এই জন্য যাতে করে হচ্ছে যে যারা তোমাদের অ্যাটেন্ড করতে পারছে না তারা যাতে করতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে যে টরশন টেস্টে কি হয়। ঠিক আছে, সো বেসিক্যালি উই হ্যাভ আ সিলিন্ড্রিক্যাল রড, মেটালিক রড, ঠিক আছে, and what we are basically applying is a twist. Okay, basically we are applying a torque T, ঠিক আছে, and that torque is about the axis of the cylinder, মানে needless to mention it is about the axis of the cylinder. ঠিক আছে, আমরা এর অ্যাবাউটে একটা টর্ক অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কোন সিচুয়েশনে এটা হতে পারে? ধরো একটা শাফট ঘুরছে এবং সেটা হচ্ছে ধরো আমাদের ব্লু আর্থ ওয়ার্কশপে বা তোমরা যেখানে যে কাজ করো সেখানে একটা মেন পাওয়ারিং শাফট, ঠিক আছে, এবং তার মধ্যে অনেকগুলো এরকম পুলি অ্যাটাচড রয়েছে, অনেকগুলো পুলি এরকম অ্যাটাচ রয়েছে, ঠিক আছে, এবং সেই পুলিগুলোতে বেল্ট অ্যাটাচ রয়েছে, এবং সেই বেল্ট গুলো দিয়ে ধরো অন্য অনেক মেশিন রান করা হচ্ছে। যেমন যদি ব্লু আর্থ ওয়ার্কশপে যাও, একটা মেন পাওয়ারিং শাফট রয়েছে, ঠিক আছে, সেটাতে পাওয়ার সাপ্লাই করা হচ্ছে। আর যে মেশিন গুলো রয়েছে, যেমন প্রচুর প্রচুর লেদ রয়েছে, সেই লেদ গুলো কিন্তু সবসময় চলছে না, কিন্তু যখন চালানো দরকার হচ্ছে ওই শাফটটা যেটার মধ্যে পাওয়ার রয়েছে সেখান থেকে পাওয়ারটাকে টেনে নেওয়া হচ্ছে। এবার এই পাওয়ার টেনে নেওয়া, এই কথাটার সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার উইথ রেসপেক্ট টু মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যে একটা সার্কিট রয়েছে সেখান থেকে তুমি পাওয়ার ড্র করে নিলে, কিন্তু সেই জিনিসটা মেকানিক্যালের ক্ষেত্রেও করা হয়, জিনিসটা দেখতে একটু অন্যরকম। সেটা হচ্ছে এই পাওয়ারিং শাফটটা আমরা কি করছি, শাফটটা তো ঘুরছিলই, এবারে এর যে বেল্টটা, এটা এটা আমার যে ড্রাইভিং লেদ যেটা ধরো
সেই যে বেলটার সঙ্গে তারও একটা পুলি আছে এরকম, এবং তার সঙ্গে এই বেলটা কানেক্টেড, ঠিক আছে, এবং সেখানে আরেকটা শাফট আছে। এবার এই বেলটা টাইট ছিল না, এর আমি যেটা কি করলাম, এই শাফটটাকে এই বেলটাকে একটু টাইট করে দিলাম, তাহলে কি হলো, এইবার এই বেলটার মধ্যে টেনশন তৈরি হলো, রাদার দুটো সাইডে দুটো আলাদা টেনশন তৈরি হলো, এবং হচ্ছে যে এই বেলটা এই এই পুলিটাকে ড্রাইভ করতে শুরু করলো, তখন গিয়ারের মাধ্যমে আরেকটা শাফট ড্রাইভ হতে শুরু করলো, এবং তার ফলে কি হলো, এই যে শাফটটা যেটা মেন ড্রাইভিং শাফট, তার উপর অ্যাডিশনাল লোড হতে শুরু করলো। কিন্তু সেই লোডটা কিভাবে পড়লো এই ড্রাইভিং শাফটটার উপরে? পড়লো এইভাবে যে এখানে নতুন টর্ক তৈরি হলো, দুটো সাইডে দুটো আলাদা টেনশন তৈরি হওয়ার জন্য, ধরো এখানে T1 আর এখানে T2 তৈরি হওয়ার জন্য, ধরো এটা হচ্ছে টাইট সাইড, মানে T1 ইজ গ্রেটার দেন T2, আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যদি কিছু মনে থাকে তাহলে দিস T1 বাই T2 is e to the power mu beta, where mu is the coefficient of friction, coefficient of kinetic friction, and beta হচ্ছে কতটা অ্যাঙ্গেলে, আমার দেখানোটা ভুল হলো, এক্ষেত্রে 180 ডিগ্রি হবে, কতটা অ্যাঙ্গেলে বেলটা জড়ানো রয়েছে, ঠিক আছে। ই অফ কোর্স জানো তোমরা কি জিনিস, ইউ ইজ 2.71828, অয়লার নাম্বার বা নাপিটাল নাম্বার, অনেকগুলো নাম আছে। তো তার মানে কি, এই যে দুটো আলাদা টেনশন হয়, তুমি ভেবে দেখো এই দুটোরই রেডিয়াস তো আর, তাহলে এই পুলিটার অ্যাবাউটে কতটা টর্ক পড়ছে, T1 times R minus T2 times R. Now this being T1 minus T2, okay, so it would be R times T2 times e to the power mu beta minus 1, ঠিক আছে, which is a non-zero torque. তাহলে এই টর্কটা আগে ছিল না, আমি যখন এই ড্রিভেন শাফটটাকে চালানো শুরু করলাম ইউজিং দিস বেল্ট, দেন দিস ড্রাইভিং শাফটের উপর একটা অ্যাডিশনাল টর্ক পড়লো। ইনফ্যাক্ট ড্রিভেন শাফটের উপরও সেম টর্ক পড়া শুরু হলো, সেম না, এটা it would depend on the radius of the wheel. Actually the tension would be same, okay, and basically this torque times the RPM should be constant, ঠিক আছে, যত ছোট রেডিয়াস হবে তত বেশি RPM হবে, এবং সেই কারণে টর্কটা তত কম হবে। এবার তুমি ভাবতে পারো যে জায়গায় জায়গায় এরকম পুলি রয়েছে, ঠিক আছে, তুমি যদি মাঝের এই সেগমেন্টটা নাও, ঠিক আছে, সেটা একটা গিভেন অ্যামাউন্ট অফ টর্ক ক্যারি করছে, এবং তুমি যদি আলাদা আলাদা সেগমেন্ট নাও, এই যে টর্কটা দে আর ক্যারিং, দ্যাট উড কিপ অন বিং ডিফারেন্ট। তুমি যদি আলাদা আলাদা সেগমেন্ট নাও, তাতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টর্ক, ঠিক আছে। এবার এই টর্কের জন্য টর্কটাকে এই শাফটটা সামাল দেয় কিভাবে, ঠিক আছে, মানে ধরো তোমাকে তোমার বন্ধু হাত ধরে টানছে, ঠিক আছে, তুমি যেতে চাইছো, ঠিক আছে, অথবা ও তোমাকে টানছে, তুমি ওর সঙ্গে চলে গেলে, তাহলে তোমাকে নিয়ে যেতে ওর কোনো ফোর্সই লাগবে না, বাট তুমি যদি একটু বাধা দাও, ঠিক আছে, দেন ইউ নিড সাম ফোর্স টু মুভ ইউ, ঠিক আছে। তাহলে তাহলে এই যে শাফটটা, এই শাফট আরেকটা শাফটকে, ড্রিভেন শাফটটাকে টানছে, ঠিক আছে, তো তার জন্য যে টর্কটা, এই টর্কটা মে বি কামিং ফ্রম দিস টু পুলিজ, ওকে, বাট হাউ ইজ দিস শাফট সেগমেন্ট ইজ বিয়ারিং দিস লোড, এই লোডটাকে সামাল দিচ্ছে কিভাবে সামাল দেবে না, এর নিজের ভেতরেও তার ইকুয়াল এন্ড অপোজিট টর্ক তৈরি করবে, ঠিক আছে, আমার বড়টা ভুল হলো, সরি। Basically, it would be manifested, this torque would be manifested in the form of stress, okay, within the body. কি ধরনের স্ট্রেস? আমি যদি শাফটের ক্রস সেকশনটা দেখি, তার মধ্যে আমি যদি একটা ডিফারেন্সিয়াল এরিয়া নিই, এটাকে আমি বলবো TA, তার মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে টাউ, ঠিক আছে। আমি যদি এই দিকে টর্কটা অ্যাপ্লাই করি, এই সাইডে কাউন্টার ক্লকওয়াইজ আর এই সাইডে ক্লকওয়াইজ, ঠিক আছে, তাহলে টর্ক যেদিকে আমার টর্কটা কাজ করবে, শিয়ার স্ট্রেসটাও সেই দিকে কাজ করবে। আমি যদি ডিফারেন্সিয়াল এরিয়াটা এই জায়গায় নিতাম, তাহলে আমার শিয়ার স্ট্রেসটা কাজ করতে এইভাবে, ঠিক আছে। এবার এই টাউটা ইট ক্যান বি শোন, ওকে। স্যার এই জায়গাটা কেমন হয়ে গেছে স্যার, বুঝতে পারলাম না, একবার বলবেন স্যার? জায়গাটা বলো, এই যেখানে স্যার আপনি বলছেন আপনার সিএসসিটা কাজ করবে টাওয়ার কাছে,
হ্যাঁ, মানে এই যে টর্কটা তুমি এক্সটার্নালি এর উপর লাগাচ্ছ, সেটা লাগছে কোথায়? এই যে জিওমেট্রিটা, এর মধ্যে সেটা শিয়ার স্ট্রেস হিসেবে লাগছে এই সারফেসটার উপরে। তুমি যদি যে কোনো ক্রস সেকশন নাও, ধরো তুমি এই জায়গায় কাটলে, কোথায় কাটছো ম্যাটার করে না, যেখানেই কাটো ইট অ্যাক্টস লাইক দিস শিয়ার স্ট্রেস। ঠিক আছে? আচ্ছা এবং এই শিয়ার স্ট্রেসটা ইজ নট ইউনিফর্ম। ইট ক্যান বি শোন দ্যাট ইট ইজ changing linearly. Actually, to be frank, the shear strain is changing linearly. Okay, and within elastic limit, যেহেতু ইলাস্টিক লিমিটের মধ্যে শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেন প্রপোর্শনাল, তাহলে শিয়ার স্ট্রেসটাও এইভাবে কাজ করবে। তো একদম সারফেসে থাকবে হচ্ছে টাও ম্যাক্স, ঠিক আছে, হ্যাঁ এবং হচ্ছে সেন্টারে হবে হচ্ছে 0। তার মানে ইটস এ টোটালি অ্যান অ্যাক্সিসিমেট্রিক প্রবলেম। মানে তুমি এই রেডিয়াল ডিরেকশনটা কত থিটায় নিচ্ছ ম্যাটার করে না, যে থিটাতেই নাও সব জায়গাতেই তুমি এই ট্রায়াঙ্গেলটাই পাবে, শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? মানে সেম এটা ট্রায়াঙ্গেল পাবো। হ্যাঁ, এটা লিনিয়ারলি চেঞ্জ করছে ফ্রম দ্য সেন্টার টু দ্য সার্কামফারেন্স। ওকে স্যার। ওকে, ইয়েস স্যার। এবং এই টাও ম্যাক্সটার ভ্যালু কত হবে? টাও ম্যাক্সটার ভ্যালু হবে হচ্ছে 16t by pi dq, where d is the, if this is r, then d is twice r, diameter of the shaft. ঠিক আছে? এই এক্সপ্রেশনটা আমরা কোথা থেকে পাই? অবশ্যই বই থেকে পাই, বাট আমার তোমাদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট, ওকে, এন্ড ইউর অ্যাসাইনমেন্ট শুড বি theory for the time being, because we do not have the instruction sheet and we cannot do the experiment. ঠিক আছে? তার জন্য তোমরা যে নোটটা লিখবে তার পার্ট হচ্ছে এই থিওরিটা, যেটা আমরা এখানে ডিসকাস করছি, এবং হচ্ছে আমি যে অ্যাসাইনমেন্ট কোশ্চেন গুলো দেবো, এই দুটো পার্ট থাকবে। ঠিক আছে? আমার অ্যাসাইনমেন্ট কোশ্চেন নাম্বার 1, এটা একটু প্লিজ তোমরা লিখে নাও, কেউ একজন অন্তত লিখে নাও। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, লেটস সে দিস ইজ ইকুয়েশন নাম্বার রোমান ক্যাপিটাল 1, তাহলে derive the equation number 1, derive the equation number 1, মানে স্যার এটা টাও মাস ইকুয়াল টু 16t বাই equation number 1, mentioning all the relevant assumptions. মানে টিমোশেঙ্কোর বইতে যখন এই এক্সপ্রেশনটা ফাইনালি ডিরাইভ করা হয়েছে, তার মধ্যে কিন্তু 4খানা অ্যাজাম্পশন বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে কি কি অ্যাজাম্পশন গুলো? অ্যাজাম্পশন গুলো হচ্ছে যে প্রথমত, এক, প্লেন সেকশনস, মানে টর্শন লাগানোর আগে আমি যদি একটা প্লেন কেটে নিই, একটা প্লেন এখান থেকে কেটে নিই, ঠিক আছে, দ্যাট প্লেন সেকশন রিমেইনস প্লেন। ঠিক আছে? এটা কি আদৌ হবে? যদি প্লেন সেকশন প্লেনে না থাকতো তাহলে কি হতো? it would have warping. Warping is the exact opposite of not being the plane section remaining plane. মানে আগে ছিল এরকম সার্কুলার প্লেন, তুমি একটা সেকশনে কাটলে, এখন সেটা একটু ওয়ার্প করে গেছে। ঠিক আছে? বুঝতে পারছো কি হয়েছে? একটা পার্ট উঠে গেছে, একটা পার্ট নেমে গেছে। মানে সেকশনটা ইটসেলফ শুধুমাত্র এক্স আর ওয়াই ডিরেকশনে মুভ করেনি। আমি যদি এই ডিরেকশনটাকে জেড ডিরেকশন বলি, ঠিক আছে, আর কোনো একটা ডিরেকশনকে এক্স আর কোনো একটা ডিরেকশনকে ওয়াই বলি, তাহলে সেকশনটা কেবলমাত্র এক্স আর ওয়াই ডিরেকশনে, মানে তার নিজের প্লেনে এক্স আর ওয়াই ডিরেকশনে মুভ করেনি, সে খানিকটা জেড ডিরেকশনেও মুভ করেছে। ওয়ার্পিং হবে না। ওয়ার্পিং কখন হয় না? সার্কুলার সেকশন হলে হয় না। এই ধরনের অ্যাজাম্পশন গুলো তোমাদের মেনশন করতে হবে। ঠিক আছে? দিস ইজ ইউর ফার্স্ট অ্যাসাইনমেন্ট, মেনশন অল দ্য অ্যাজাম্পশনস। ওকে, সেকেন্ড অ্যাজাম্পশনটা কি? সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন এনি টু প্লেনস রিমেইনস দ্য সেম। তার মানে হচ্ছে শাফটটার লেংথ তো চেঞ্জ হয় না, ডেল্টা এল রিমেইনস ডেল্টা এল, ইট ডাজন্ট বিকাম ডেল্টা এল প্রাইম। ওকে, ডেল্টা এল থেকে ডেল্টা এল প্রাইম হয়ে যায় না।
ডেল্টা এলটা ডেল্টা এলই থাকবে, প্লেন সেকশনটা প্লেন থাকবে, প্লেনগুলোর মধ্যে ডিস্টেন্স সেম থাকবে। থার্ড এবং সব one of the most important is the circular section remains a circle. ওকে, মানে সার্কেলটা ইলিপস হয়ে যায় না, ঠিক আছে? সার্কেলটা, সার্কুলার সেকশনটা সার্কেলই থাকে, সার্কেলটা ইলিপস হয়ে যায় না, শেপটা চেঞ্জ হয় না। তাহলে শেপ চেঞ্জ হয় না, প্লেন থেকে বেরিয়ে যায় না, প্লেনটা মানে প্লেন সেকশনটা নিজের প্লেন থেকে বেরিয়ে যায় না, প্লেনগুলোর মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হয় না। এবং ফোর্থ অ্যাজাম্পশন, actually these are not assumptions I'll mention, but you can mention them to be assumptions. Fourth assumption হচ্ছে যে প্লেন সেকশনটা it rotates like a rigid body, তার মানে হচ্ছে it goes through a rigid rotation। তার মানে হচ্ছে তুমি যদি প্লেনটার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি কেটে সেকশনটার মধ্যে মনে মনে দুটো এরকম পারপেন্ডিকুলার লাইন টানবে এবং তারপরে টর্শন দেবে, টর্শন দেওয়ার পর সেকশনটা দেখতে হবে হচ্ছে এইরকম। প্রথমত প্লেন থাকবে, সেকশনটা তোমার হচ্ছে যে সার্কুলার থাকবে। আরো যেটা ব্যাপার, যে এই সার্কেলের রেডিয়াস চেঞ্জ হবে না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফিফথ অ্যাজাম্পশন, দ্য রেডিয়াস উইল নট চেঞ্জ। সার্কেলটা ইলিপস তো হবেই না এবং সার্কেলের রেডিয়াসও চেঞ্জ হবে না। এবার হচ্ছে এই যে সার্কেলটা যার মধ্যে তুমি দুটো দাগ কেটেছিলে মনে মনে, ঠিক আছে? তো সেই সার্কেলটার মধ্যে ধরো এগুলো হচ্ছে তোমার ইনিশিয়াল দাগ, এই দাগগুলো হচ্ছে তোমার ইনিশিয়াল দাগ, সরি ফাইনাল দাগগুলো দেখতে এইরকম হবে। মানে এই দাগগুলোর মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ হবে না এবং দাগগুলো ইটসেলফ রিজিডলি রোটেট করবে, এই রকম হবে না, দাগগুলো এই রকম হয়ে যাবে না, বুঝতে পারছো? দাগগুলো নিজেরা টুইস্টেড হবে না। যদি তুমি স্ট্রেট লিনিয়ার দাগ কেটে থাকো সেগুলো স্ট্রেট লিনিয়ারই থাকবে। and that very thing ensures যে শিয়ার স্ট্রেনটা লিনিয়ারলি চেঞ্জ করবে from the center to the circumference। স্যার সেটা কি সূক্ষ্মভাবে হবে না? কোনোভাবেই হবে না। if the cross section is perfectly circular, if the cross section is uniform, okay, if the shaft মানে যে শাফট সেগমেন্টটা নিয়ে তুমি আলোচনা করছো, ধরো গোটা শাফটটা নয়, এই যে ছোট্ট শাফট সেগমেন্ট তারও একটা পোর্শন নিয়ে তুমি অ্যানালিসিস করছো, যার মধ্যে পুলিগুলো লাগানো রয়েছে বেশ খানিকটা দূরে, সেরকম সিচুয়েশনে ইউ উড নট বি এক্সপেক্টিং এনি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডিস্টরশন লাইক দিস ওয়ান, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার অ্যাজাম্পশন, ঠিক আছে? এই যে পাঁচটা অ্যাজাম্পশন বললাম, এই পাঁচটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন এবং এই পাঁচটা অ্যাজাম্পশনেরই জাস্টিফিকেশন আছে এবং এই জাস্টিফিকেশন গুলো টিমোশেঙ্কোর বইতে বলে দেওয়া আছে যে কখন কখন এই অ্যাজাম্পশন গুলো ভ্যালিড। যেমন এই যে ওয়ার্পিং না হওয়াটা, এটা একমাত্র সার্কুলার ক্রস সেকশনের জন্য ভ্যালিড, সার্কুলার এবং হলো সার্কুলার, ঠিক আছে? আরো কি কি রয়েছে সেটা কিন্তু টিমোশেঙ্কোর বই থেকে পড়বে, ঠিক আছে? এগুলো না জেনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায় না। স্যার বলছি ওই 4 নম্বর অ্যাজাম্পশনটা ভালো করে বুঝতে পারছি না, ওটা কি ওই টিমোশেঙ্কোর বইতে পাবো? তাহলে বলার দরকার নেই, না হলে। না, আমি আরেকবার বলে দিচ্ছি, পেয়ে অবশ্যই যাবে এবং আমি আরো একবার রিপিট করছি কি কি হবে। প্রথম কথা হচ্ছে প্লেন সেকশনটা প্লেনেই থাকবে, প্লেন থেকে বেরিয়ে যাবে না, ওয়ার্পিং হবে না। কখন হয় না? সার্কুলার ক্রস সেকশনের জন্য বা হলো সার্কুলার ক্রস সেকশনের জন্য। বাই দ্য ওয়ে, হলো সার্কুলার ক্রস সেকশনের জন্য এই এক্সপ্রেশনটা হবে 16t d0 by pi d0 to the power 4 minus di to the power 4, ঠিক আছে? হলো সার্কুলার হলো, যেখানে ইনার ডায়ামিটারটা হচ্ছে ডিআই আর আউটার ডায়ামিটারটা হচ্ছে ডিও, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার এইরকম একটা এক্সপ্রেশন হবে, সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা ডিফারেন্ট হবে। কিন্তু দুটো ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই ওয়ার্পিং হয় না, বাট নন সার্কুলার ক্রস সেকশনের জন্য ওয়ার্পিং হয় এবং নন কানেক্টেড সার্কুলার ক্রস সেকশনের জন্য ওয়ার্পিং হয়। মানে ধরো আমার যদি ক্রস সেকশনটা এইরকম হয়, নন কানেক্টেড মানে এখানে একটা কাট রয়েছে, ঠিক আছে, এরকম যদি সেকশন হয় তাতেও আমার ওয়ার্পিং। রিং মানে স্যার একটা রিং? রিং নয়, তোমাকে ভাবতে হবে এটা 3 ডাইমেনশনাল। আচ্ছা, বুঝতে পারছো কিরকম জিনিসটা? মানে থোর দেখে থোরের একটা খোলা রকম যদি কেটে নাও, সেটা যেরকম দেখতে হবে এরকম একটা মেটালিক কম্পোনেন্ট, ঠিক আছে?
তার জন্য কিন্তু এগুলো ভ্যালিড তো হবেই না, তার ক্ষেত্রে ওয়ার্পিংও হবে। তো প্রথম কথা হচ্ছে প্লেন সেকশন উইল রিমেইন সেম, প্লেন সেকশন উইল রিমেইন প্লেন, দেয়ার উইল বি নো ওয়ার্পিং। 2 নম্বর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেনস উইল রিমেইন সেম, ঠিক আছে, ডিস্টেন্সটাও চেঞ্জ হবে না, মানে শাফটের লেন্থ চেঞ্জ হবে না। আবার হচ্ছে যদি সার্কুলার সেকশনটা সার্কুলারই থাকবে, ইলিপস হবে না, ঠিক আছে। এবং তাই নয়, সার্কেলটার রেডিয়াসটাও চেঞ্জ হবে না, তার মানে লেন্থ চেঞ্জ হবে না শাফটের, এবং শাফটের রেডিয়াস চেঞ্জ হবে না, তার মানে দ্বারা কি শাফটের ভলিউম চেঞ্জ হবে না। শিয়ার ডিফর্মেশন ইজ অ্যান আইসোকোরিক ডিফর্মেশন, ভলিউম প্রিজার্ভিং ডিফর্মেশন। শিয়ার ডিফর্মেশনে ভলিউম চেঞ্জ হয় না পিওর শিয়ারে। আচ্ছা, 3টে অ্যাজাম্পশন হয়ে গেল, 3টে বা 4টে অ্যাজাম্পশন হয়ে গেল। ফিফথ অ্যাজাম্পশন হচ্ছে, হ্যাঁ স্যার থার্ডটা আরেকবার বলবেন, থার্ড অ্যাজাম্পশনটা। আচ্ছা, প্রথমটা হচ্ছে ওয়ার্পিং হবে না, প্লেনের মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হবে না, সার্কুলার সেকশন সার্কেলই থাকবে, সার্কেলের রেডিয়াস চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং তারপরে নেক্সট হচ্ছে সার্কুলার সেকশনটা রোটেট করবে হচ্ছে রিজিডলি, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম মানে স্যাপটা চলতে চলতে হোমোজেনিয়াস ফর্ম মানে এক টাইমে কি মানে প্রবলেম হবে না? হোমোজেনিয়াস কন্টিনিউয়াস থাকবে ওটা? হোমোজিনিটি, ওই কন্টিনিউইটি ওই স্যার এবং আপনি ওই প্লেন গুলো বলছেন, ওই প্লেন গুলো শিফট করবে না, প্লেন গুলো যেগুলো সার্কুলার সেকশনে, তো যখন এগুলো মানে এগুলো একটা ভ্যালিড সার্টেন হওয়ার টাইম জন্য, চলবে হ্যাঁ, শোনো, এগুলো তখন ভ্যালিড স্যার হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন আছে। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিকই, হোমোজেনিটি, ইউনিফর্মিটি, শুধু তাই নয়, তারপরে হচ্ছে মেটেরিয়াল হোমোজেনিয়াস হতে হবে, ক্রস সেকশন ইউনিফর্ম হতে হবে, তার সঙ্গে আরো যেগুলো হতে হবে সেটা হচ্ছে তোমার মেটেরিয়ালটাকে আইসোট্রপিক হতে হবে, ঠিক আছে, আইসোট্রপিক। ঠিক আছে। আচ্ছা, আমি দেখো টাইম কম, আমি আরেকটু কভার করে নিই, তারপরে আমরা এক্সপেরিমেন্টের ব্যাপারে একটা বলবো। কথা বলার ছিল, আপনাকে স্যার ইন্টারাপ্ট করিনি ক্লাসের মাঝে। হ্যাঁ, বলো। তন্ময়বাবু জানিয়েছেন যে উনি আজকে ক্লাস নেবেন না। তো স্যার আপনি যদি পারেন তাহলে আপনার মতো পড়াতে পারেন 8 ঘন্টা এক্সট্রা, আমাদের কোনো না, আমারও তো নেয়ার একটা ক্যাপাবিলিটি আছে, আমি মোটামুটি 2 ঘন্টাই নেব, ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে আপনি জানিয়ে দিলাম। হ্যাঁ, এবার শোনো, এবার আমি একটু এটা মুছে নিই, আমি আরেকটা জিনিস বলবো, আশা করি এই পার্টটা বুঝেছো তোমরা, আর না হলে আরেকবার ভিডিও রিপ্লে দেখে নিও, আমি ভিডিওটা শেয়ার করবো অবশ্যই। সীমন্ত অফ কর একটু মাইকটা। আচ্ছা, আশা করি আমি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই পার্টটা বই থেকে পড়তে হবে। তাহলে আমরা এখন অবধি একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে আমরা যেহেতু সলিড সার্কুলার শাফট নিয়ে রড নিয়েই কাজ করব, তাই আমাদের জন্য টাও এর এক্সপ্রেশন, টাও ম্যাক্স এর এক্সপ্রেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু টাও ম্যাক্স, টাও এট এনি রেডিয়াস ইজ সিম্পলি টাও ম্যাক্স টাইমস এনি রেডিয়াস হলে এটাকে আমরা হচ্ছে রো বলবো, আর বলবো না, এটাকে আমরা রো বলবো, ঠিক আছে। সো রো ইজ বিটুইন দিস, ঠিক আছে। ধরো এনিওয়্যার, আমি সেন্টার থেকে এতটা দূরকে আমি বলছি রো, আর এইটা হচ্ছে আমার আর, ঠিক আছে। এবার দ্যাট উড বি রো বাই আর টাইমস টাও ম্যাক্স, তার মানে তার চেয়ে কম হবে, যেহেতু আমরা দেখিয়েছিলাম যে দিস ইজ লিনিয়ারলি চেঞ্জিং, দ্য টাও ইজ লিনিয়ারলি চেঞ্জিং। আচ্ছা, বাই দ্য ওয়ে, this is only valid within elastic limit. ঠিক আছে। আচ্ছা, tau max হচ্ছে 16t by pi d cube, এটা হচ্ছে আমাদের এখনকার মতো ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে the concept of angle of twist. ধরো এই আমার সলিড সিলিন্ড্রিক্যাল শাফট ছিল, ঠিক আছে, তার মধ্যে আমি এই একটা দাগ টেনে রেখেছিলাম এবি, ঠিক আছে। এবার তারপরে আমি টর্ক লাগিয়েছি, ঠিক আছে। এখন
তার মধ্যে আমি একটা জিনিস মনে মনে করলাম কি, দেখো যখন একটা শাফট ঘুরছে তার সব পোর্শনই ঘুরছে, তবে একটা সার্ফেস আরেকটা সার্ফেসের থেকে একটা অ্যাঙ্গেলে চলে যায়, একটা টুইস্ট হয়, ঠিক আছে। এবার সেই টুইস্টটাকে ক্যাপচার করবার জন্য আমি মনে মনে এরকম ভাবতে পারি, শাফটের কেসটাকে আমি এরকম ভাবে ভাবতে পারি যে এই একটা আমার রড রয়েছে যেটা একটা এন্ড দেয়ালে ফিক্সড, আর আমি এই এন্ডে শুধু টর্ক দিচ্ছি, আমি এই দুটোকে ইকুইভ্যালেন্ট ভাবার চেষ্টা করছি। তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, এই এন্ডে আমি টর্ক দিয়েছি, বাট দিস হ্যাজ টু বি ইন ইকুইলিব্রিয়াম, এই রডটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তার জন্য দেয়াল কি করবে, ইকুইলিব্রিয়ামে রাখার জন্য এই উল্টো দিকে দেয়ালটা একটা টর্ক দেবে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হলো, আমার এই দুটো ডায়াগ্রামেরই ফ্রি বডি ডায়াগ্রামটা সেম, দুটো সিচুয়েশনেরই ফ্রি বডি ডায়াগ্রামটা সেম। তার মানে এই শাফটটা ঘুরছে, যেটা ফ্রিলি ঘুরছে, সব জায়গাটাই রোটেট করছে, অ্যাকচুয়ালি একটা সার্টেন আরপিএম এ ঘুরছে, কিন্তু সার্টেন আরপিএম এ ঘুরলো একটা সারফেস, the surface in the left is at certain higher angle with respect to the surface in the right, ঠিক আছে। এবার সেই অ্যাঙ্গেলটাকে আমি বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, ঠিক আছে। তার মানে আমি ফিক্সড শাফটটার উপর যদি এ বি আঁকি, এবার এখন সেটা হয়ে গেছে এ বি থেকে চেঞ্জ হয়ে এ প্রাইম বি প্রাইম হয়ে গেছে, ঠিক আছে। এই যে এ প্রাইম বি প্রাইম, সরি আমার আঁকাটা ভুল হলো, এই দিকটা হবে এ প্রাইম আর এই দিকটা হচ্ছে বি প্রাইম, ঠিক আছে। এই যে এ প্রাইম, এটা সেন্টারে যতটা অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট বা থিটা, ঠিক আছে। আমরা যখন অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করি তখন আমরা অ্যাপ্লাই করি হচ্ছে দিস অ্যাঙ্গেল অফ থিটা। ধরো আমরা যখন টেনসাইল টেস্ট করি আমরা তো স্ট্রেন অ্যাপ্লাই করি না, আমরা অ্যাপ্লাই করি হচ্ছে ইউ দুটো দিকে, এবং হচ্ছে যে আমাদের যে টেনসাইল স্পেসিমেনটা যেটা দেখতে খানিকটা এইরকম ডগ বোন স্পেসিমেন, আমার ধারণা আমি করিয়েছিলাম টেনসাইল টেস্ট তোমাদের, তাই কি? না স্যার, হরনম স্যার করেছেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, সো দিস আর ডগ বোন স্পেসিমেন। আমরা কি অ্যাপ্লাই করি, আমরা অ্যাপ্লাই করি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, যেভাবেই তুমি রিপ্রেজেন্ট করো না কেন। এবার কি হয় যে এই ডিসপ্লেসমেন্ট কজ করবার জন্য আমাদের যে পরিমাণ ফোর্স দিতে হয়, দ্যাট ইজ বিং সেন্সড বাই সাম সেন্সর and that is being shown to you, that force is being shown to you, so you're applying u and the force is being shown to you, ঠিক আছে। এই ইউটাকে তুমি অরিজিনাল গেজ লেংথ যেটা 60 mm এর গেজ লেংথ যেটা ছিল আমাদের, সেটা দিয়ে তুমি ভাগ করো। এই রকম জায়গায় আমরা এক্সটেন্সোমিটার অ্যাটাচ করেছিলাম একটা, ঠিক আছে। সো দিস ইজ ইওর L0। তো এখানে এখান থেকে আমরা হচ্ছে বার করি স্ট্রেনটা, এই L0 দিয়ে ভাগ করি, আর এই যে এফটা পাই তাকে আমরা অরিজিনাল ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করে পাই হচ্ছে তোমার স্ট্রেস, ঠিক আছে। এবার এখানে আমাকে পেতে হবে হচ্ছে শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেন। কেন স্ট্রেস আর স্ট্রেন আমি ফোকাস করছি, কারণ আমাকে মাইল্ড স্টিলের রডের প্রপার্টি বার করতে বলেনি, মাইল্ড স্টিলের প্রপার্টি বার করতে বলেছে, ঠিক আছে। একটা জিনিস দেখো, একই অ্যামাউন্টের অ্যাঙ্গেল অফ টুইস্ট ক্রিয়েট করতে যদি আমি একটু মোটা রড নিই, বুঝতেই পারছো আমাকে বেশি টর্ক দিতে হবে, তাই তো। তাহলে দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট ইজ অ্যাকচুয়ালি এ প্রপার্টি, যদি আমি ধরি যে প্রপার্টি বা বিহেভিয়ার, দ্যাট ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য রড, কিন্তু আমাকে মাইল্ড স্টিলের প্রপার্টি বার করতে হবে, মাইল্ড স্টিলের বিহেভিয়ার বার করতে হবে। তার জন্য আমাকে যেতে হবে স্ট্রেস আর স্ট্রেনে। দেখো স্ট্রেস আর স্ট্রেন কেন মেটেরিয়াল প্রপার্টি অ্যান্ড নট দ্য প্রপার্টি অফ দ্য অবজেক্ট, কারণ হচ্ছে আমরা সেগুলোকে লেংথ আর এরিয়া দিয়ে নর্মালাইজ করে নিই। যদি নর্মালাইজ না করতাম তাহলে সেটা সেই রডটার প্রপার্টি হয়ে যেত, আমরা সেটাকে নর্মালাইজ করে নিয়ে এখন সেটা হয়ে যায় আমাদের মেটেরিয়ালটার প্রপার্টি, ঠিক আছে। তাহলে আমাকে স্ট্রেস আর স্ট্রেনে যেতে হবে। তো টেনসাইল টেস্টে আমরা এইভাবে স্ট্রেস আর স্ট্রেনে গিয়েছিলাম। আমরা টর্শন টেস্টে আমরা যাব হচ্ছে এখান থেকে স্ট্রেনে যাব, আর আমরা অলরেডি
টাও ম্যাক্স কিভাবে যাব, অ্যাকচুয়ালি আমরা এখানেও গামা ম্যাক্সেই যাওয়ার চেষ্টা করব। গামা এনিওয়্যার is again rho by r times gamma max, okay, and that too within elastic limit. তো আমরা এই গামা ম্যাক্সটা পাওয়ার চেষ্টা করব, সেটা চেষ্টা করব আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট থেকে। তাহলে টরশন টেস্টে আমরা কি অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করব হচ্ছে থিটা, এবং সেই থিটা অ্যাপ্লাই করবার জন্য আমাদের যে পরিমাণ টর্ক লাগবে সেটাকে আমরা কোনো একটা সেন্সরের থ্রুতে মেজার করব, সেটা আমাদের একটা ডায়ালে দেখানো হবে যে তোমার এত টর্ক হয়েছে, ঠিক আছে। আমরা অ্যাপ্লাই করব সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল অফ টুইস্ট, এবং সেই টর্ক থেকে আমরা ক্যালকুলেট করব হচ্ছে স্ট্রেসটা, আর থিটা থেকে ক্যালকুলেট করব গামা, এবং সেটাকে আমরা একটা গ্রাফে প্লট করব, ঠিক আছে। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, টেনসাইল টেস্টে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি, দ্যাট ফোর্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ফর্ম অফ স্ট্রেস একটা ক্রস সেকশনের উপর। এটা হচ্ছে তোমার টেনসাইল টেস্টের স্পেসিমেন, যাকে তুমি কোনো এক জায়গায় কেটেছো, ঠিক আছে। তো দিস এফ ইজ সিগমা টাইমস এ, কিন্তু এই টরশন টেস্টে দ্য টর্ক ইজ নট ইউনিফর্ম এভরিওয়্যার, যে কারণে কি হবে, when we hit the elastic limit, this is no longer valid beyond elastic limit, এবং যেহেতু এইটাকে ধরেই এই ইকুয়েশনটা বার করা হয়েছে, এটাও ভ্যালিড নয়, এবং যেহেতু এটাকে ধরে এই ইকুয়েশনটা বার করা হয়েছে, তাই এটাও ভ্যালিড নয়। তার মানে আমরা যেমন টেনসাইল টেস্টে বিয়ন্ড দ্য ইল্ড পয়েন্ট ইউজ করেছিলাম, ফর এক্সাম্পল আলটিমেট স্ট্রেস ইউজ করেছিলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম লেংথ অ্যাট ফেলিওর ইউজ করেছিলাম, ঠিক আছে, সেটা কিন্তু আমরা টরশন টেস্টে করতে পারবো না। তার মানে এই নয় যে when we hit the yield stress আমাদের এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সমস্ত ক্যালকুলেশন ফ্রম দ্য এক্সপেরিমেন্ট would be limited to this much. But however, the amount of angle of twist, মানে even beyond the elastic limit আমরা কতটা angle of twist দিতে পারছি, that will note down, okay, and that is actually representation of the ductility of the material, ঠিক আছে। আগেও একটা জিনিস বলেছি যে a ductile material is weak in shear, comparatively weak in shear than in tension, and a brittle material is weak in tension than in shear, okay, and no material is weak in compression. And why is that? If you think about it, materials have cracks and materials fail because the cracks open. Now the cracks open in different ways for brittle and ductile material. Brittle material এ ক্র্যাকের উপর একবার চাপ পড়লি যেমন কাঁচ ভেঙে যায়, সেরকম ভাবে ক্র্যাক ওপেন হয়ে যায়। বাই দ্য ওয়ে, গ্লাস ইজ অলসো ব্রিটল ম্যাটেরিয়াল, ঠিক আছে। সে কারণে তুমি যদি গ্লাসের উপর শার্প অবজেক্ট দিয়ে একটা স্ক্র্যাচ ফেলো, ঠিক আছে, তাহলে তাহলে তাকে ভেঙে ফেলা খুব সহজ হয়, কারণ একটা ক্র্যাক তৈরি হয়ে যায়। and the cracks give you stress concentration and other problems. Brittle material এর ক্ষেত্রে কি হয়, তুমি যখন একটা ব্রিটল ম্যাটেরিয়াল নাও যার মধ্যে অলরেডি একটা ক্র্যাক আছে, এবং তাতে তুমি হচ্ছে যে টেনশন তাকে দিচ্ছ, তাহলে সে কি করতে চেষ্টা করে, সে চেষ্টা করে there would be enormous amount of deformation at the crack tip, and because of that the crack tip may become blunt, okay, it may respond in two ways, and if the crack tip becomes blunt, the stress concentration reduces and the crack doesn't grow further, okay, at least not in a rapid rate. But if the stress is so high that it doesn't become so blunt and the crack keeps on increasing, then the material fails, and a failure is more of an wear and tear. তুমি এখানে মানে হচ্ছে ফেলিয়ারের দাগ দেখতে পাবে, whereas if a brittle material fails, the surfaces would be really sharp, ঠিক আছে। তো although the case may be different, okay, both materials fail because the cracks open, okay, the fracture happens because the cracks open, but that's why no material is weak in compression because the compressive force closes the cracks, okay. আমি যদি টেনশনের বদলে কম্প্রেশন দিতাম, that would tend to close the crack, and hence no material is weak in compression. Ductile material weak in shear and brittle material weak in tension, okay. এইটা মাথায় রেখে আমরা হচ্ছে পরের আলোচনাগুলো করব। So we have already discussed part of our method as well, ঠিক আছে। I think we are done with the theory part, ঠিক আছে। So what we can do is we can take 10 minutes of break from now, okay, and we'll assemble at 7:20, ঠিক আছে। 7:20 যদি আমরা আবার আসি, অসুবিধা আছে?
না স্যার না স্যার। আচ্ছা না স্যার। ঠিক আছে, এখনো জয়েন করছে লক্ষ্মণ মাঝি। আমি তাহলে আপাতত একটু প্রেজেন্টেশনটা বন্ধ করছি, ঠিক আছে? আমরা 10 মিনিট বাদে আবার কথা বলবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, পুরো ক্লাসকে জানাচ্ছি, আমাকে একটু আগে তনয়বাবু হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন যে ওনার আজকে বোর্ড নিয়ে ক্লাস করার কথা ছিল, তো তো ওই বোর্ড জোগাড় করতে পারেননি, তাই আজকে ক্লাস হবে না, উনি কালকে নেবেন বলেছেন, ঠিক আছে? কেন কেন হবে না বললেন? কারণটা কি? থ্যাংক ইউ উনি সিয়ার, থ্যাংক ইউ। উনি উনি বলেছিলেন না বোর্ডে ক্লাস করাবেন, তো ওনার আজকে বোর্ড জোগাড় হয়নি। স্যার আছে না একটু? হ্যাঁ হ্যাঁ, শ্রীমন্ত বল। হ্যাঁ আসতে বল। আমার একটু কাজ আছে বুঝলি তো, হ্যাঁ আমার একটু কাজ আছে, আমি লেফট করছি তো, অ্যাটেন্ডেন্স হলে দিয়ে দিস। হ্যাঁ স্যারকে বলে দেবো, সেটা চিন্তা নেই। তুই আসবি না 7:20 পর? হ্যাঁ আবার রিজয়েন করবি না? হ্যাঁ রিজয়েন করবো, কিন্তু আরে নিউমেটিক পাইপ চেঞ্জ করতে হবে, ডাকাডাকি করছে। ঠিক আছে, তাড়াতাড়ি যা, 20 মিনিট টাইম, 7:30 জয়েন করতে পারিস, আমি স্যারকে জানিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি একটু হলাম। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যা, তুই 7:30 জয়েন করতে পারিস। হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম। কারোর কিছু খাওয়া দাওয়া করলে করে নাও। আচ্ছা স্যার আছে কি? স্যার নেই মনে হয়। তুই কিছু খানা, তোকে রোগা লাগছে। স্যার আছেন কিন্তু মিউটে আছেন। দাঁড়া দেখি হ্যাঁ। একবার, আমি দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ স্যার আছেন। আচ্ছা, আজকে স্যারকে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে বাকি যেগুলো হয়ে গেছিল ওগুলো কিভাবে দিতে হবে। ও স্যার আগে বলেছেন, স্যার শোন না, স্যার আগে দিতে নিজে হবে কিনা আগে শোন, দিতে হবে কিনা আগে জিজ্ঞাসা কর তুই। অবশ্য সব রেকর্ড হচ্ছে। এই কিশোর, সব রেকর্ড হচ্ছে নাকি এগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য বলছি কেউ ইয়ারকি মারিস না। হ্যাঁ হ্যাঁ। এই এই স্যার এই যেটা, মেথড আমি ক্লাসকে বলছি, শোনো সবাই, স্যার যেটা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আমরা করব। এবার আমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমি স্যারকে আলাদা করে জানিয়ে সবাইকে জানাবো, ঠিক আছে? আর এখন আচ্ছা, কিছু বলার দরকার। বলছি কি স্যার যে এই মেথডটাতে করাচ্ছেন রেকর্ডিং, এই মেথডটা যদি আমরা তন্ময় বাবুকে বলি যে স্যারের সাথে একটু কনসাল্ট করতে, যাতে করে রেকর্ডিংটা করা যায়, তাহলে কি করা যায়? তাহলে আমাদের স্যারকে বলবেন না যে ওই স্যার করছেন বলে আপনি কনসাল্ট করুন, উনি করা যায় না। আমি স্যারকে বলবো আলাদা করে, যদি স্যার পারেন তাহলে সবাই সব রকম করে উঠতে পারে না। আর এই সিস্টেমটা সবে নতুন শুরু হয়েছে, তো আমি এক্সাম্পল আমরা দিয়ে জেনে বা নেবো কি আছে, বলতে কিভাবে পারি না। হ্যাঁ সেটাই তো বলছি, মানে হলে আমাদের তো খুবই মানে সুবিধা হবে। ভালো তো হবেই। ঠিক আছে, আমরা স্যারকে বলবো, আলাদা করে বলবো, ঠিক আছে? আমি অন্যভাবে বলতে হবে, আর আমি কিছু জিজ্ঞেস এটাই করবো বলবো। জিজ্ঞেস করবো পরে। বা হ্যাঁ বলছি, ওই যে আগে যেটা হয়ে গেছে যেগুলো, হ্যাঁ এরকম তো কতটা কে কি প্রিপেয়ার করেছে জানি না, তো মার্চের সেকেন্ড উইকেও হয়েছে, কিন্তু ততদিনকে ভাই মানে এই করোনা একটা বিষয় এসে গিয়ে আমরা তারপরে পরে ঠিক দেখবি বন্ধ হয়ে গেছিল, ইউনিভার্সিটি 16 তারিখ থেকে বন্ধ হয়ে গেছিল। তার আগের সপ্তাহে ওই যে ল্যাবটা হয়েছিল সেগুলো কিন্তু সব ওই ফাঁকাই পড়ে আছে, আমাদের লেখা হয়নি। এইটা যদি স্যারকে জিজ্ঞাসা করি। আমরা আগের দুটো গুলো, ল্যাবই এই করেছিলাম, তো কৌশিক, আমি কৌশিক, বলছি শোনো হ্যাঁ না। আমি বলছি বলো। ওই ল্যাব করেছিলাম কৌশিক, যেহেতু আমরা ইন্টারনেট বলছি। অ্যাপ্লাইড ল্যাবে আর ফ্লুইড ল্যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ইনস্ট্রাকশনেই ছিলাম যে কিছু প্রবলেম হলে তার থেকে জেনে নিয়ে আমরা ওটা ফিল করবো বা ওটাকে ঠিক করে করবো, ঠিক আছে? এবার যেহেতু ক্লাস কন্টিনিউ হলোই না, জিনিসটা প্যান্ডেমিকের জন্য বন্ধ হয়ে গেছে, তো আমরা কিছু করে উঠতে পারিনি নিজে থেকে, তো একদিনে আমরা ভুলেও গেছি বলতে গেলে। হ্যাঁ এই কৌশিক, অভিজিৎ, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলছি বলো। কি যে আমি ভাই আগের ক্লাস পাস গুলো করিনি, ঠিক আছে? স্যারকে আমি একটা প্রেয়ার আচ্ছা, করেছি, আচ্ছা। মানে হচ্ছে ওই ক্লাস যে করতে পারিনি এটা জানিয়ে একটা ইমেল আমি করেছিলাম এই পাত্রবাবুকেই, ঠিক আছে? হুম, তো আগের গুলো ভালো করেছে ব্যাপারটা, ঠিক আছে? তুমি তো জানতে আগের না গুলো যে যদি এগুলো আগের area গুলো হয়তো যদি হবে না না। দিতে হয় সবচেয়ে ভালো হয় আর কি। একদম। তো সেটা সবাই মিলে আমার স্যারকে রিকোয়েস্ট করবো, যদি ইনফ্যাক্ট এবারে যদি রিপোর্ট লেখার ব্যাপারটা যদি মানে উনি এক্সেম্ট মানে আমাদেরকে রেহাই দেন এই বিষয়টা থেকে, ছাড় দেন। তো ভালোই হয়। যে হ্যাঁ ওই থিওরিটা আমরা বুঝলাম,
থিওরিটি আমরা স্যার কি বুঝলাম। ডিসিশন নেয়, সবাই স্যার কি হ্যাঁ। ডিসিশন নেয় সেটা আমরা আমাদের প্রবলেম হলে কারণ সত্যি কথা আমাদের অসুবিধাটাও আমরা জানাবো যে এই স্টার্ট না হ্যাঁ, হতে হতে সব মেটেরিয়াল জাস্ট পাচ্ছি আমরা, কতটা ওভারলোডেড তোমরা হচ্ছে কি জানি না, হয়তো সবার বেশ ভালোই লাগছে, আমার তো অসুবিধা হচ্ছে। না না কৌশিকদা সবারই ও, অসুবিধা আছে। কৌশিকদা, দিও না। সবাই অসুবিধা আমি আছে, একটা কথা এমন বলে নয়। রাখছি, আসলে একটা কথা ব্যাপারটা বলে হচ্ছে রাখছি আমরা অভিজিৎ, আমরা কিন্তু এখন কিছু স্যারকে বলতে পারবো না, কেন স্যার যতক্ষণ না আমাদেরকে জানাচ্ছে নিজের থেকে, তারপর আমাদের কোনো প্রবলেম হলে আমরা স্যারকে জানাবো, তখন স্যার নয় আমরা একসাথে কোঅপারেট করবো স্যার আর আমরা মিলে, ঠিক আছে? আমরা এইবার যদি এরকমও হয় হুম। যে সকল স্টুডেন্টকে ন্যূনতম 5 মার্কস দিয়ে পাসও করে দেন, তাতেও আমি রাজি আছি। সে সবাই আছে, কেন কি আমরা কবে কি করেছি কিছু মনে নেই,